দর্শক, বাংলাদেশের জন্য যুগান্তকারী সুখবর, তোলপাড় সৃষ্টিকারী সুখবর, ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ। হ্যাঁ, বিরাট সংস্কার অলরেডি ঘটে গেছে, যেটা 5 আগস্টের আগে আমরা কল্পনাও করতে পারিনি। জুলাইয়ের গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সুবিধা কারা পাইছে, সবচেয়ে বেশি লাভবান কারা? একটুখানি চোখ বুলান্ত। আগামী ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছিলেন ফেব্রুয়ারিতে সেই নির্বাচন হচ্ছে না। আওয়ামী লীগ যেভাবে মামলা করতে, আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না, তা আপনার সমস্যাটা ছিল কারাই 15 বছর। মির্জা ফখরুলের তো সমস্যা নাই। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। দর্শক, বাংলাদেশের জন্য যুগান্তকারী সুখবর, তোলপাড় সৃষ্টিকারী সুখবর, ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ। হ্যাঁ, বিরাট সংস্কার অলরেডি ঘটে গেছে, যেটা 5 আগস্টের আগে আমরা কল্পনাও করতে পারিনি। অনেক কিছুই বাকি আছে, জুলাই সনদ নিয়ে জটিলতা, গণভোট হবে কিনা, অনেক হতাশা আছে। কিন্তু তার মধ্যেও বিএনপিকে উপেক্ষা করে, এস্টাবলিশমেন্টকে উপেক্ষা করে অনেক সংস্কার ঘটেছে। এক নতুন বাংলাদেশ, ইউরোপ আমেরিকার মতো স্মার্ট, সভ্য, সিভিলাইজড অনেক নিয়ম নীতিতে আমরা প্রবেশ করেছি। দর্শক, কথা বলছি নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার নিয়ে, যেটা অলরেডি ডান, গেজেটেড। এখন কে কতটুকু আমল করছে, আইনের প্রয়োগ কতটুকু হচ্ছে, এটা পরের বিষয়। কিন্তু আইনটা হয়েছে, গেজেট হয়েছে, নির্বাচনী আচরণবিধির গেজেট হয়েছে। বাংলাদেশে এত সুন্দর আচরণবিধি আসবে সে কল্পনা করতে পারেনি। দেখেন কি ঘটেছে, আপনাদেরকে একটু প্রথমে সংক্ষেপে ওভারভিউ দিই, তারপর আমরা ডিটেলস বিশ্লেষণ করব। নির্বাচনী প্রচার প্রচারণা পোস্টার চলবে না, একদম ইউরোপ আমেরিকা জার্মানি না। বাংলাদেশে পোস্টারে খেলা। ঢাকার শহরে গেলে দেখবেন শুধু বিএনপির বিলবোর্ড আর বিলবোর্ড, প্রত্যেকটা শহরে বিলবোর্ড দেখলে মনে হবে বিএনপি ছাড়া কেউ নেই, অথচ জনগণের ভোটের মধ্যে তারা শূন্য। এর মানে এই বিলবোর্ড টিলবোর্ড এগুলো চলবে না। একটা নির্বাচনী এলাকায় সর্বোচ্চ 20টা বিলবোর্ড লাগাতে পারবে, তাও কতটুকু সাইজ, 16 ফিট বাই 12 ফিট বাই এরকম একটা মাপ ঠিক করে দেওয়া হয়েছে। এখন ঢাকায় একটা নির্বাচনী এলাকায় আপনি বিলবোর্ড পাবেন কমপক্ষে 10,000, সেখানে থাকতে পারবে মাত্র 20টা। কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিবেশ বান্ধব। পোস্টার লাগাবেন, চলবে না। লিফলেট অমুক তমুক, উপরে পলিথিন, পিভিআর, মানে পরিবেশ বিরোধী নানান উপাদান ব্যবহার করবেন, পারবেন না। শোডাউন দিবেন, মাস্তানি করবেন, পারবেন না। নির্বাচনে ইশতেহার ঘোষণা করবেন এক মঞ্চে। দেখেন কত সুন্দর। বাংলাদেশে নির্বাচনে পারলে একে অপরকে হত্যা করে। বিএনপি 2 গ্রুপ, এক গ্রুপ কারা গ্রুপকে হত্যা করে। বিএনপি স্বতন্ত্র প্রার্থী ভার্সাস বিএনপি দানের শেষে প্রার্থীর মধ্যে রক্তারক্তি হবে। সেখানে নিয়ম হচ্ছে এক মঞ্চে আপনাকে প্রচারণা চালাতে হবে, এক মঞ্চে ইশতেহার ঘোষণা করতে হবে। শোডাউনের লিমিট, টাকা খরচ করার লিমিট সবকিছু বেঁধে দেওয়া হয়েছে। আপনি ফেসবুকে উল্টাপাল্টা যা ইচ্ছে তা করতে পারবেন না। আপনি উল্টাপাল্টা করবেন, আপনি প্রার্থীতে থাকবেন, আপনার 6 মাসের জেল হবে, জরিমানা হবে, জেল, জরিমানা, প্রার্থীতা বাতিল। এটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। এটা এক নতুন বাংলাদেশ না? আরো অনেক কিছু আছে। দেখেন, বাংলাদেশের চিরচারিত নির্বাচন মানেই পোস্টার, অমুক তমুক, মারামারি, কাটাকারি না, এগুলো বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অসাধারণ কিছু চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পেয়েছি, অলরেডি গেজেট হয়েছে। আমরা একটু ধীরে ধীরে ডিটেইলস বিশ্লেষণ করব। আগামী ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছিলেন ফেব্রুয়ারিতে সেই নির্বাচন হচ্ছে না। বিএনপি এখন কি করবে সেটি দেখবার বিষয়। 5 আগস্টের পরের দিন থেকে, অর্থাৎ 6 আগস্ট থেকে তারা নির্বাচন 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 ছাড়া তাদের মুখে আর কোনো কথা আমরা শুনি নাই। অবশেষে তাদের চাপের কারণেই কিন্তু এই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন। এখন অবস্থা যে জটিল আকার ধারণ করেছে, যে কঠিন একটা সংকটের ভিতরে প্রবেশ করলো পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠানের যে পুরা অনিশ্চয়তা সৃষ্টি হয়ে গেল, এর জন্য কিন্তু বিএনপি দায়ী বলে সাধারণ জনগণ মনে করছে এবং বাংলাদেশের নাগরিক সমাজ মনে করছে। আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি চরম নাটকীয়তার পরিচয় দিয়েছে। শুরু থেকেই তারা জুলাইকে অন করতে পারে নাই এবং শুধুমাত্র
নির্বাচনের কারণে, নির্বাচনের স্বার্থে তারা কিন্তু এটা বলেছে, নির্বাচনের স্বার্থে কমিশনে আসা যাওয়া করেছে, হাজিরা দিয়েছে, নাস্তা পানি করেছে, ব্যাস। কিন্তু তাদের ভিতরে যে লুকায়িত বাস্তব সত্য ছিল সেটা হচ্ছে তারা এখানে যাই ঘটুক শেষে যে তারা মানবে না। বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের মুখ থেকে আমরা তাদের যে বক্তব্য শুনেছি, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ, তারপরে মেজর হাফিজউদ্দিন আহমেদ, এরা কিন্তু একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে জুলাই সনদ আমাদের লাগবে না। এখন সবখানে যখন আলোচনা করতে করতে তাদের সমস্ত দাবি যখন অন্যান্য দল মেনে নিয়েছে, তারা চিন্তা করলো যে সর্বনাশ, সব যা বলি তাই মেনে নেয়, তো এখন কি করা যায়? এখন তো তাইলে তো আর হলো না, এটা তো বাস্তবায়ন করলে, জুলাই সনদ বাস্তবায়ন হলে আমরা যে শেখ হাসিনা যা করে গেছে আমরাও তো সেটা করতে চাচ্ছি, তো সেটা তো আর করা যাবে না। তাহলে কি হবে? তাহলে আমাদের কি হবে? আমরা তো ক্ষমতায় চলেই আসছি, তো ক্ষমতায় এসে শেখ হাসিনা যেমন জোর করে 15 বছর থেকেছে, এরকম তো আমরাও করব। কারণ 96 সালে এই শুরুটা কিন্তু বিএনপির মাধ্যমেই শুরু। 96 সালে তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে নষ্টের গুড়াটা কিন্তু ওইটা। তো এখন সব যা বলি তাই মেনে নেয়, তাহলে তো এখন এমন একটা বাগড়া দিতে হবে যেন কেউ আর এটা না মানে। লাস্টে কি বাগড়া দিল? জুলাই সনদ আমরা ওটা মানি না, ওটা আমাদের লাগবে না, আমাদের লাগবে একটা নির্বাচন। এখন যদি তোমরা জুলাই সনদের বাস্তবায়ন চাওই, গণভোট যদি তোমরা চাওই, তাহলে ওটার জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিন। তার মানে কোনো গুরুত্ব নাই, এর কোনো গুরুত্ব নাই, কোনো ভ্যালু নাই। ইতিমধ্যেই আপনারা জেনেছেন, আপনারা শুনেছেন বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে, সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষক যারা, বিশেষজ্ঞ যারা, রাষ্ট্রবিজ্ঞানীদের কাছ থেকে আপনারা শুনেছেন যে তারা বারবার যে সংবিধানের দোহাই দিচ্ছে। রাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতি বিজ্ঞানীরা বলছেন যে সংবিধান তো নাই, কারণ যখনই 5 আগস্টে গণঅভ্যুত্থানটা সংগঠিত হয়েছে তখন তো সংবিধান মেনে এটা হয় নাই, সংবিধান চলে গেছে, ওইখানেই সংবিধানের কার্যকারিতা শেষ হয়ে গেছে। সুতরাং এখন এই সরকার যে সুপ্রিম কোর্টের একটা রায় নিয়ে এই সরকার পরিচালিত হচ্ছে, তাহলে এই সরকারেরই বা বৈধতা দেবে কে? আর এই সরকার যে নির্বাচনটা করে দেবে সেই নির্বাচনেরই বা বৈধতা দেবে কে? কিসের ভিত্তিতে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে? তো তারা বলছে যে যেহেতু সুপ্রিম কোর্ট এই সরকারের বৈধতা দিয়েছে, আর এই সরকারের বৈধতা দেবে জুলাই সনদ, আর জুলাই সনদ বৈধতা দেবে আগামী নির্বাচনের। কারণ বিএনপি এখন যে 72-এর সংবিধান মেনে চলার কথা বলছে, এই সংবিধান যদি মেনে চলতে হয় তাহলে তো 2026 সালে নির্বাচন নাই। 2026 সালে কি নির্বাচন আছে? সংবিধান যদি বিএনপি আঁকড়ে ধরে রাখে তাহলে সংবিধান অনুযায়ী তো নির্বাচন 5 বছর পর পর হবার কথা। তো 2024 সালের জানুয়ারিতে নির্বাচন হয়েছে, তাহলে আবার 2029 সালে গিয়ে নির্বাচন। এখন বিএনপির এমন অবস্থা হয়েছে যে আমারটুকু ভালো। জুলাইয়ের গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সুবিধা কারা পাইছে, সবচেয়ে বেশি লাভবান কারা? একটুখানি চোখ বুলান তো, চোখ বুলাইলেই দেখতে পাবেন। জুলাইয়ের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে প্রথম জেল থেকে কে মুক্তি পায়? বেগম খালেদা জিয়া প্রথম মুক্তি পায়। তার মানে কি বুঝা নেন? এরপরে তো হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হাওয়া হয়ে যায়, তাই না? এবং বেগম খালেদা জিয়া চিকিৎসা নেবার জন্য বিদেশ যায়, নিজের সন্তানের সাথে দেখা করে, এবং তারেক জিয়ার সমস্ত মামলা ডিসমিস হয়ে যায়। এবং এই 5ই আগস্টের কারণে শিলং থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব নিজের দেশে আসতে পারে, নিজের মাতৃভূমিতে আসতে পারে। ফখরুল সাহেব জেল থেকে মুক্ত হয়, আব্বাস সাহেব জেল থেকে মুক্ত হয়, এরকম শত শত নেতা জেল থেকে মুক্ত হয়। কাদের কারণে? এই ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। আর সেই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল তারা একটি দল করছে এনসিপি। এই এনসিপি দলটা করার সঙ্গে সঙ্গে তাদেরকে আপন করে নিলে কি অসুবিধা ছিল বলেন তো? কোনো অসুবিধা ছিল? আমরা কি বড় ভাইয়ের মতো আচরণ করছি? না, একদমই করি নাই। ওরা আমাদের সন্তান সমতুল্য, কিন্তু আমরা ওই সম্মানটা তাদেরকে দেই নাই। সম্মান বাদ দেন, স্নেহ মমতা সেইটুক পর্যন্ত দেই নাই। বরঞ্চ তাদের পিছনে এই যে কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী আছে না, তাদেরকে লেলিয়ে দেওয়া হইলো। তারা অনলাইনে আইসা, টক শোতে আইসা তাদেরকে যেভাবে ধোলাই করলো গত 15 মাস, আমরা ভুলাই গেলাম 5ই আগস্টের কথা, সমস্ত সুযোগ সুবিধার কথা আমরা ভুলা গেলাম। কিন্তু সুযোগ সুবিধা শুধু কি ওনারাই নিছে, আর কেউ নেয় নাই? নিছে ভাই, জামাত ইসলামও পাইছে সুযোগ সুবিধা। আর এই সুযোগ সুবিধা জামাত ইসলাম কেন পাইছে?
ওনারা জড়িত ছিল এই গণ অভ্যুত্থানের সাথে, জড়িত ছিল ভাই বিএনপিও জড়িত ছিল ছাত্র শিবির, ছাত্র দল, সবাই জড়িত ছিল। কিন্তু দেখেন সবাই মিলে এখন একটা খাতারনাক টাইম নিয়ে আসলো। এই টাইমটা কিন্তু খুবই খাতারনাক। 13 তারিখে দখল করে নিবে সব কিছু। হাই হাই, সামনে এসে কথা বলতেছে কে? সজীব ওয়াজেদ জয়, সেও ভাই এখন অ্যাক্টিভ, সেও ভাই গরম বক্তব্য রাখতেছে। 13 তারিখেই সব কিছু দখল করে নিতে হবে, কারণ 13 তারিখে ওই যে মামলার রায় হবে, ওই দিনটাই বেছে নিতে হয়েছে। আর বারবার বলতেছে চারিদিক থেকে ঝাঁপায়া পড়তেছেও ভাই। হ্যাঁ ভাই, ঝাঁপায়া পড়ছে। 2টা বাসে আগুন দিছে, একজন মারা গেছে, ককটেল ফুটাইছে ভাই, বিভিন্ন জায়গায় ককটেল ফুটাইছে, 4-5 জন অ্যারেস্ট হয়েছে। এনসিপির অফিসের সামনেও ককটেল ফুটাইছে কালকে মাঝরাইতে। ওইখান থেকে 2 জনকে ধরছে, কিছু উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে তুলে দিছে। দেখছেন পুলিশের কাজ বাইরা গেল, কত কাজ বাইরা গেল। ভাই ব্রাদার, সন্ত্রাসী, চোর, ডাকাইত আর নেতার মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্য হলো চোরের পিছনে, ডাকাইতের পিছনে, সন্ত্রাসীর পিছনে পুলিশ দৌড়ায় বেড়ায়, আর নেতার সামনে সামনে হাঁটে, ওই নেতাকে পাহারা দেয়। এইটুকুই তফাৎ চোর আর নেতার মধ্যে। চোরের পিছনে পুলিশ ছুটে আর নেতার সামনে পুলিশ হাঁটে, এইটুকুই তো তফাৎ। কিন্তু সেই পুলিশ কিন্তু যদি ঘুইরা দাঁড়ায় তখন কিন্তু নেতাও দৌড়ায়। একটু আগে দেখলাম ভাই, যা দৌড়াইতেছে রে ভাই, আর পাছার মধ্যে দিতেছে, সমানে দিতেছে, আরো দিবে ভাই। 13 তারিখে আরো দিবে। কারণ কি জানেন? ভুল রাজনীতি, সন্ত্রাসী দল হয়ে গেছে তো এখন। এমনিতেই তাদের বিরুদ্ধে কত রকম মামলা মোকদ্দমা, ফাঁসির রায় হইতে যাচ্ছে, হয়তো বা ফাঁসির রায়, এটা আমি আগ বাড়ায় বলতে পারি না, মহামান্য আদালত যেটা রায় দেয় ওই রায় হইতে যাচ্ছে, তো যার জন্য মাথা খারাপ হয়ে গেছে। সমানে টাকা ঢালতেছে, মানি ইজ বিগ পাওয়ার, সেই পাওয়ারটাকে কাজে লাগাইতেছে। কোন টাইমে চিন্তা করেন একটু, কোন টাইমে? যে টাইমে শেখ হাসিনা এবং তার দল বলের রায় হইতে যাচ্ছে, এই রায়টা তারা মাইনা নিবে না, মাইনা নিতে পারতেছে না। কিন্তু মাইনা নিতে হবে। কি করবেন বলেন? যখন আপনি ছিলেন তখন তো আপনার হাতে ছিল ভাই, আর্মি ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, গোয়েন্দা বিভাগ ছিল, সবাই ছিল, আপনার হেলমেট বাহিনী ছিল। এত কিছু নিয়েই যখন পারলেন না, পালায়া যাইতে হইলো। এখন পালায়া যায় কি সব বক্তব্য দিতেছে। একটু আগে দেখলাম আরাফাত, সেও ভাই গরম বক্তব্য দিতেছে। প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না, তা আপনার সমস্যাটা ছিল কারাই 15 বছর। মির্জা ফখরুলের তো সমস্যা নাই, বক্তব্য যেদিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম আর বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথাবার্তা বলে লাভ নেই, নিজের মতো করে কিছু টাকা পয়সা কামায় তারপরে চুপচাপ থাকে। কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না, মির্জা ফখরুল মানেই বাংলাদেশ না। এই বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা, নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে, প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায়। তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত। মির্জা ফখরুলের একটা ঘর জামাই আছে, ওই যে ফাহাম, আব্দুস সামাদ ফাহাম নাকি যেন, এই ঘর জামাইটা এতদিন মির্জা ফখরুল অস্ট্রেলিয়াতে যে আওয়ামী লীগের কাছ থেকে যা ভাগটাক পাইতো এগুলো নিয়ে ওইখানে দিত, বউরে নিয়ে থাকতো। এখন সে বউ নিয়ে বাড়িতে এসেছে, গ্রামে মানে দেশে এসেছে। প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখি সে বক্তব্য দেয়। এতদিন কই ছিলেন? ওনার মেয়ের তো উচিত ছিল এখানে এসে তারপরে এগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া, কথাবার্তা বলা। বলে নাই তো, কোনো কিছুই করে নাই। এখন এসছে, কারণ এখন এই যে আবার লুটপাট শুরু হয়েছে। খবর নেন, যান। মির্জা ফখরুলের ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না। বাংলাদেশের সবচাইতে বেশি আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসিত করা হয়েছে মির্জা ফখরুলের এলাকায়। এগুলো নিয়ে কাজ করতেছে। এখন দিচ্ছে না কেন? বিএনপির অনেক মানুষজন ফোন করেন, ভাই এখানে এটা হচ্ছে, এখন দিচ্ছে না কারণ বিএনপিকে আসলে এখন করলে বিএনপির ভেতরে সমস্যা থাকবে, এরকম 2-1টা নেতাও থাকবে এই টাইপের। কিন্তু পুরো বিএনপিকে তো আপনি কালার করতে পারবেন। আমার এর পরের দেশের নেতৃত্বে কে আসবে? আপনি বিএনপিকে যদি সরেন তাহলে তো এটা মানে একটা ডিপলিটিসাইজেশনের দিকে চলে গেল। তখন আপনি কি করবেন? কাকে আনবেন? এখানে একটা অন্য দ্বিতীয় পক্ষ আসবে, সেনাবাহিনী আসবে, ইন্ডিয়া সে সুযোগ নেবে। সো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি। অতএব এই কারণে বিএনপির বিষয় নিয়ে বিএনপি চাঁদাবাজি করে, এই করে সেই করে, নানান অভিযোগ। আমি বললে বিএনপি নিয়ে কোনো কথা বলা যাবে না। বিএনপিকে নিয়ে বলার সময় আছে, অবশ্যই বিএনপিকে নিয়ে কথা বলা হবে, কিন্তু এখন না। যে কারণে এগুলো নিয়ে কথা বলি না। কিন্তু মির্জা ফখরুলরা এই কাজগুলো করছে। এখন মির্জা ফখরুলের তো কোনো সমস্যা হবে না। মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে 15 বছর খুব শান্তিতে ছিল।
সে একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল, মানে আটক হয়েছিল, আটক হলে তারা নিয়ে সুন্দর করে 5 স্টার হোটেলে পর্যন্ত রাখা হইতো। মির্জা ফখরুল সহ কয়েকজন বিএনপি নেতা আছে, সবাই না কয়েকজন, এদেরকে রাখা হইতো, খুব আরামে রাখা হইতো। তো এই লোকগুলিকে আপনার ওই ক্যাবিনে রাখার পরে একদিন সে একজন বিএনপির, নাম বললাম না, বিএনপির এক নেতার সাথে সে বলছিল যে খালেদা জিয়ার কথা বলছে, এই মহিলার কারণে, এই মহিলার মাথায় সমস্যা আছে, এই মহিলার কারণে এখন আমার এই জেলে আসতে হইলো। মানে একটা কর্মসূচি দিয়েছিল খালেদা জি, এটা 2000 ধরেন কত সাল, 20 সাল বা তার বা মানে জেলখানায় যাওয়ার আগের, আমার ঠিক সময়টা মনে নেই, জেলখানায় যাওয়ার আগের ওই সময়টাতে এটা বলেছিল। আচ্ছা, এখন মির্জা ফখরুলের তো সমস্যা নেই, এবং মির্জা ফখরুল এই দেশের এই আওয়ামী লীগের যে চিন্তা চেতনা, সে দেখবেন ছাত্রদল, যুবদল, বিএনপির লোকজনের সাথে তার যে আচরণ, আওয়ামী লীগের ক্ষেত্রে তার আচরণ দেখবেন চেঞ্জ। বিএনপির সাথে প্রচন্ড কর্কশ, সে গায়ে হাত তুলতে যায়, চর মারে, ধাক্কা মারে, বিএনপির লোকজনের কথাবার্তা শুনলেই মনে হয় তার গায়ে আগুন ধরা যায়। এই জেনুইন একটা আওয়ামী লীগের। তো এদের কথা শুনে যদি আমরা কথা বলা, দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।